আত্রেয়ী আঢ্যের লেখা গল্প লুকোচুরি। বিয়েটা কি এখনই না করলে নয় মা? ব্যাগে জলের বোতলটা ঢোকাতে ঢোকাতে বলল অন্তরা। অন্তরার মা শালিনী দেবী ওকে টিফিনটা দিয়েই চলে যাচ্ছিলেন, কিন্তু অন্তরার কথায় চকিতে পিছন ঘুরে তাকালেন। অন্তরা ওর মায়ের মুখের ভাব দেখে বলল, আরে চোখগুলো অমন ছানা বড়া হয়ে গেল কেন? শালিনী দেবী আঁচলে ভেজা হাতটা মুছতে মুছতে বললেন, তোর বাবাকে গিয়ে বলগে যা। অন্তরা বলল, না মানে তুমি বলো না, আমি তো তোমাকে বললাম। শালিনী দেবী অন্যদিকে তাকিয়ে বললেন, পারবো না, নিজের কাজ নিজে করো। দেখেছ, মা হয়ে মেয়ের এইটুকু উপকারও তুমি করতে পারবে না। কি ভীষণ নিষ্ঠুর তুমি। কেন, বিয়েতে কি অসুবিধা শুনি? চাকরি তো করছিস, এবার সংসার কর। জানিস তো, সঠিক বয়সে সঠিক কাজ না করলে কি হয়? পাশের ফ্ল্যাটের বেলাকে দেখেছিস? ওই রকম হয়ে যাবে কিন্তু। দেখো মা, বেলাদির বিয়ে ছাড়া অন্য কোনো লক্ষ্য নেই জীবনে, তাই বিয়ে হয়নি বলে পাগলামি শুরু করেছে। আমার তো তা নয়, চাকরি পেলাম, এবারে একটু থিতু হই, তারপর না হয় ভাববো। বেশ তো, তোমার জ্ঞানবাণী বাবার কাছে গিয়ে শোনাও না, যাও। অন্তরা মুখ ভেঙচে বলল, বেশ বেশ, আমি বলবো, এখন যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। শালিনী দেবী ভুরু কুঁচকে বললেন, কতবার বলেছি যাচ্ছি বলবি না, বলবি আসছি। তা আমার বলার আমি বলি, কারোর তো শোনার দায় নেই। অন্তরা জিভ কেটে বলে, ধুস, ভুল হয়ে যায় তো। দুটোই যে কি এমন তফাৎ তা তো বুঝি না। যাকগে, আসছি। বাবাকে একটু ম্যানেজ করে নিও। ছোট থেকে বাবাকে মানে ব্রতিনবাবুকে জমের মতো ভয় পায় অন্তরা। অবশ্য ব্রতিনবাবুর মতো অত রাশভারী ব্যক্তিত্বকে ভয় করে না এমন কেউ নেই। বাড়ির কাজের মাসে থেকে অফিসের বড়বাবু, সবাই ওনাকে সমঝে চলে। সাধারণত মেয়েরা বাবা দুলালি হয়, কিন্তু এক্ষেত্রে বরাবর অন্তরার সাথে ব্রতিনবাবুর একটা দূরত্ব থেকেই গেছে। বাবার সাথে কথা বলার একমাত্র মাধ্যম হলো মা। মেয়ের মুখের দিকে যে কতবার যে হাঁড়ি কাঠে মাথা রেখেছেন শালিনী দেবী, তার ইয়াত্তা নেই। আসলে এত রকচটা মানুষের সাথে কথা বলাই তো মুশকিল। কোন কথায় কেমন প্রতিক্রিয়া হবে তা বোঝা দেয়। তবে শালিনী দেবী এতগুলো বছর ঘর করে একটু আধটু বোঝেন, তাই উনিই ভরসা। অন্তরা তো সেদিন বলেই ফেলেছিল, এই লোকটার সাথে এতগুলো বছর একসাথে আছো কি করে? আমি হলে কবে কেটে পড়তাম। শালিনী দেবী জবাবে যা বলেছিলেন তা শুনে তো অন্তরা চক্ষু চড়ক গাছ। ওনাদের নাকি প্রেম বিবাহ। শালিনী দেবীকে রাস্তায় দেখে পছন্দ হয়ে গিয়েছিল বড়তিনবাবু। শালিনী দেবীর বোন মালিনী দেবীর বান্ধবীর দাদা ছিলেন ইনি, তাই অনুঘটক হিসেবে মালিনী দেবীর ভূমিকার ক্ষেত্রে অনেকটা। শুরু হয় প্রেম। ব্রতিনবাবু রক্ষণশীল পরিবার, তাই ব্রতিনবাবুর মা মানে অন্তরা ঠাকুরমা গিরিবালা দেবীর দারুণ আপত্তি থাকা সত্ত্বেও অনশনে বসেছিলেন উনি। বিয়ে করলে শালিনী দেবীকে, নয়তো নয়। ওনার আপন দাদা মানে অন্তরার জ্যাঠামশাই রথিনবাবু গিরিবালা দেবীকে পরে বুঝিয়ে সুঝিয়ে বিয়েতে মত করিয়েছিলেন। অন্তরার এসব কথাগুলো বিশ্বাস করতে কষ্ট হয়। এমন রোমান্টিক মানুষ বয়সকালে এতটা গম্ভীর হয়ে গেলেন, কি জানি বাবা। এই তো কদিন আগে ওর অফিস কলিগ কিংসুক ওর বাড়িতে এসেছিল একটা দরকারে। ওর দিকে ব্রতিনবাবু এমনভাবে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন, তাতে তো কিংসুকের বুকের কলজে শুকিয়ে উঠেছিল। তারপর থেকে কিংসুক অন্তরাকে বলে দিয়েছে, আর কোনোদিন ওর বাড়ি যাবে না, হাজার দরকার থাকলেও নয়। অন্তরা হেসেই লুটোপুটি। মেয়ের এমন করুণ আবেদন শালিনী দেবী উপেক্ষা করতে পারেননি। থাক না, আর কটা দিন পরেই না হয় বিয়ে হবে। সত্যিই তো, বিয়ে হলেই তো হাজার দায়িত্ব, উড়ে বেড়ানো তো আর যায় না। যে কটা দিন একটু বন্ধু বান্ধব নিয়ে স্বাধীনভাবে কাটাতে পারে। আমতা আমতা করে এক বুক সাহস নিয়ে ব্রতিনবাবুকে কথাটা বলেই ফেললেন শালিনী দেবী। বলছিলাম, অন্তু বলছিল আর কটা দিন পরে বিয়ের ব্যবস্থা করলে হতো না। এখনই বিয়ের জন্য প্রস্তুত নয় ও। ভারী কণ্ঠে ব্রতিনবাবু বললেন, বললেই বুঝি বিয়ে হয়? দেখাশোনার ব্যাপার আছে, আজকাল তো সবই ভেজাল। পাত্রও যদি বাদ না যায় তার থেকে, ওই দেখতে দেখতে মন প্রস্তুত হয়ে যাবে। না মানে ওর যদি আবার কাউকে পছন্দ থাকে। ওইটুকু মেয়ে
ওর আবার বোধ বুদ্ধি, ওর পছন্দে ভরসা করি না আমি। তারপর উল্টোপাল্টা কিছু ঘটলে সমাজে মুখ দেখাতে পারবো না। এ তো আর আমাদের যুগ নয়। শালিনী দেবী ভাবলেন, কথাগুলো ভুল নয়। আজকাল মানুষ বড্ড ঠকে যায়, বিশ্বাসের দাম নেই কোনো। শালিনী দেবীকে চুপ থাকতে দেখে ব্রতিনবাবু বললেন, কেন, অন্তু কি তোমাকে ওর পছন্দের কথা বলেছে? শালিনী দেবী মাথা নাড়লেন আর মনে মনে বললেন, থাকলেও কি আর বলবে? তুমি জানলে কি কেলুর কীর্তি করবে, তা কি আর ও আন্দাজ করতে পারে না? তবে আর কি, মেয়ের কথায় না নেচে যেটা করা দরকার সেটা করো। অনেকগুলো সম্বন্ধ এসেছে তো, আর তাছাড়া আমার কলিগের ছেলেটিও তো বেশ। ওদের তো অন্তুকে খুব পছন্দ। সামনের রবিবার আসতে বলেছি। শালিনী দেবী ঢোক গিললেন, আর কোনো কথা বলার সাহস হলো না। মনে মনে ভাবলেন, এই গোয়ার গোবিন্দ মানুষকে বোঝানোর চেয়ে অন্তুকে বিয়ের জন্য রাজি করানোটা অনেক বেশি সহজ হবে। আজ অন্তরার অফিসে একটা পার্টি ছিল, একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে। সোহমের সাথে আজ একবার দেখা করতেই হবে। সোহমের সাথে ওর সম্পর্কটা বছর 5 হয়েছে, ইউনিভার্সিটিতে আলাপ। ওর থেকে 1 বছরের সিনিয়র ছিল সোহম। বিধবা মাকে নিয়ে ছোট্ট সংসার। জ্ঞাতি গোষ্ঠী যে নেই তা নয়, আপন জেঠু আছেন ওর। বাবা মারা যাওয়ার পর দাদুর সম্পত্তি নিয়ে কলহ বাধায় হারিয়ে আলাদা হয়ে গেছে। এখন আর কেউ কারো খোঁজ রাখে না। ওকে এই নিয়ে বেশি প্রশ্ন করলে বিব্রত হয় বলে অন্তরা আর কিছু জিজ্ঞাসা করে না। আজ সোহমকে ফোন করে অন্তরা কফি হাউসে ডেকে নিল। অন্তরার বেজার মুখ দেখে সোহম বলল, কি ব্যাপার, আকাশে এত মেঘ কেন? অন্তরা রেগে গিয়ে বলল, আর কতদিন এমন প্রেম প্রেম খেলা চলবে? এর কোনো পরিণতি আছে না নেই সেটা জানতে চাই। সোহম মাথা নিচু করে বলল, পরিণতি শুধু তুমি একাই চাও? আমি চাই না, কিন্তু কোন মুখে তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো বলো তো? আমি তো চাকরির চেষ্টা করছি, একটু স্টেবল না হলে বিয়েটা কি সম্ভব? কিন্তু আমার বাড়িতে যে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে সোহম, আমি তো তোমার কথা বলতেও পারছি না। বাবাকে তো জানো, যা নিজে ভালো বুঝবেন তাই করবেন। আমি কিন্তু অন্য কোথাও বিয়ে করতে হলে বিষ খাবো, এই বলে দিলাম। কি আজে বাজে কথা বলছো? এক কাজ করো, বিয়ের জন্য রাজি হয়ে যাও। কি সব বলছো, পাগল হয়ে গেলে নাকি? আরে বাবা, যেমন বলছেন তেমন করো। দেখতে আসা মানেই তো বিয়ে নয়। সম্বন্ধ আসুক আর তুমি নাকচ করতে থাকো, তার মধ্যে আমি একটা ব্যবস্থা ঠিক করে নেব। বাহ, বেশ কথা। সবটা আমার ঘাড়ে ফেললে, তারপর যদি কাউকে পছন্দ হয়ে যায়? সোহম হাসতে হাসতে বলল, বিয়ে করে নেবে, আমি আটকাতে যাব না। হঠাৎ করেই যেন দম বন্ধ করা পরিবেশে একটু হাওয়া খেলে গেল। অন্তরাও মুসকি মুসকি হাসতে শুরু করল। কোল্ড কফিতে একটা চুমুক মেরে বলল, বুঝলুম। বাড়ি ফিরে অন্তরা একটু ফ্রেশ হয়ে নিয়েই গল্পের বই মুখে করে বসে পড়ল। আজ অফিসে এত খেয়েছে, আবার তার উপর সোহমের সঙ্গে কফি হাউসে বসে একটা চিকেন কাটলেট খেয়ে ফেলেছে লোভে পড়ে। এখন একেবারে যাচ্ছে তাই অবস্থা। তাই চাটাও খায়নি। শালিনী দেবী গুটি গুটি পায়ে ওর ঘরে এসে বললেন, চা খেলি না, টিফিন খেলি না, কি হলো বলতো? অন্তরা বইয়ের থেকে চোখ সরিয়ে বলল, প্রচুর খাওয়া দাওয়া হলো অফিসে, পেটের অবস্থা শোচনীয়। আচ্ছা, তুমি বাবাকে বলেছিলে? শালিনী দেবী মনে মনে এই ভয়টাই পাচ্ছিলেন। আমতা আমতা করে বললেন, না মানে তোর বাবাকে তো তুই চিনিস, যা গোয়ার। ও, তার মানে কিছুই ব্যবস্থা করতে পারলে না? না, বলছি তোর কি কাউকে পছন্দ? অন্তরা মুখ ফসকে বলেই ফেলতেই যাচ্ছিল সোহমের কথা, কিন্তু একটা বেকার ছেলেকে বিয়ে করতে ওর নিজের আপত্তি না থাকলেও ওর বাবা মা বা সোহম যে ব্যাপারটা সহজভাবে নেবে না সেটা মনে হতেই মুখে আগল টানল। মায়ের কথায় সোজা জবাব না দিয়ে বলল, তোমাদের ইচ্ছে পূরণ করার জন্য বসে আছি, বাবাকে বলে দাও সম্বন্ধ দেখতে। শালিনী দেবী বেশ হালকা বোধ করলেন, একটু মজার ছলে বললেন, তোর সম্মতির অপেক্ষায় তোর বাবা কত বসে আছেন। সামনের রবিবারে একজন দেখতে আসবে তোকে, খুব ভালো ছেলে। আরে ওই যে প্রমোদ কাকুর ছেলে রে, তোর বাবার অফিসের কলিগ। অন্তরা অনেক চেষ্টা করেও ওই প্রমোদ কাকুকে চিনতে পারল না, আর চেনার চেষ্টাও করল না।
কিন্তু দেখতে আসার কথা শুনে কেমন যেন হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। সত্যি যদি ছেলেটি ভালো হয় আর অপছন্দের কোনো কারণ না থাকে, তাহলে কিভাবে ম্যানেজ করবে, এই ভেবে সব তালগোল পেকে গেল। নানা রকম চিন্তা মনের মধ্যে পিংপং বলের মতো নাচানাচি করতে শুরু করলো। বইটা বন্ধ করে রেখে যার পরনায় সোহমকে মনে মনে গালি দিতে শুরু করলো আর বিড়বিড় করে বলতে লাগলো, এই এক অকর্মণ্য ছেলে হয়েছে, নিজের সেফ সাইডে থেকে আমাকে একেবারে ফিল্ডে নামিয়ে দিল। এবার খেলায় জিতলে আমার ক্রেডিট, আর না জিতলেও আমার দায়। কত সহজে তখন বলে দিতে পারবে, তুমিই তো বিয়ে আটকাতে পারলে না। উফ, কি সাংঘাতিক চাপ! মানুষ যে কেন প্রেম করে। অন্তরে এবার উঠে চোখে মুখে জল দিল। আর এসব নিয়ে ভাববে না, যা হবার হবেই। সকাল থেকেই আজ বাড়িতে বেশ ব্যস্ততা। অন্তরাকে আজ দেখতে আসবে। ছেলে দেখতে শুনতে বেশ, তার চেয়েও চাকরিটা খাসা, সাব ডিভিশনাল অফিসার, বনেদি 51বর্তী পরিবার। কোনো দিকে কোনো ত্রুটি নেই। অন্তরা ছবি দেখে আগেই ছেলে পছন্দ করেছে, সেটা অন্তরা জানতো না। একবার চাক্ষুষ দেখে একটু আলাপ করতে আসাটাই উদ্দেশ্য। তাই এটাকে সেভাবে ঠিক মেয়ে দেখতে আসা বলা চলে না, তবে অতিথি আপ্যায়ন তো করতেই হবে। অন্তরা সবটা জেনে খুব টেনশনে পড়ে গেল। কিভাবে বলবে যে ও বিয়ে করবে না? ছেলে এলো, সঙ্গে শুধু একজন বন্ধু, এমনটা হবার কথা ছিল না। মা বাবারও আসার কথা ছিল, তবে পরে জানা গেল ছেলের মা বাবা বলেছেন যাদের বিয়ে তারা একে অপরকে পছন্দ করাটাই মুখ্য। সেটা হয়ে গেলে পরে না হয় কোনো এক সময় গিয়ে ভালোভাবে আলাপ করা যাবে খন। অন্তরা ওর সামনে বসা সুদর্শন ছেলেটিকে দেখে ভাবল, কিভাবে নাকচ করবে একে। কফির কাপটা এগিয়ে দিতেই ছেলেটি বলল, আমি সৌম্য সেন। আপনার নাম অন্তরা, আমি জানি। আপনার যদি আমাকে কিছু বলার থাকে তাহলে নিঃসংকোচে বলতে পারেন। ইতিমধ্যে ওদের আলাদা কথা বলার জন্য বাড়ির সবাই এবং সৌম্যের বন্ধুটু ঘর থেকে বেরিয়ে গেছে। অন্তরা দেখল এই সুযোগ, কোনো রকম গৌরচন্দ্রিকা ছাড়াই বলে ফেলল, আসলে সৌম্যবাবু, আমি একজনকে ভালোবাসি। এই বিয়েটা যদি হয় তবে সম্পূর্ণ আমার অমতে হবে। এখন মুশকিল হচ্ছে আপনাকে পছন্দ হয়নি, একথা বললে কেউ বিশ্বাস করবে না। তবে আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া অন্য কারোর সাথে সংসার করা সম্ভব নয়। এভাবে কাউকে ঠকানো কি উচিত হবে বলুন? অন্তরা থামলে সৌম্য বলল, তাহলে এসবের নাটকের কি প্রয়োজন ছিল? অন্তরা মাথা নিচু করে বলল, আসলে সোহম এখনো চাকরি পায়নি, তাই ওর কথা বাড়িতে বলার সাহস হয়নি। বাবাকে তো চেনেন, কেমন মেজাজি মানুষ। আমি খুব বিপদে আছি সৌম্যবাবু, আমাকে প্লিজ হেল্প করুন। সৌম্য বলল, বেশ, বুঝলাম, হেল্প করতে পারি যদি আমার বন্ধু হন। অন্তরা হাতটা এগিয়ে দিয়ে বলল, নিঃসন্দেহে। দেখুন, আমার আর কারোর সাথে সম্পর্ক না থাকলে আমি আপনাকেই বিয়ে করতাম। আপনাকে এক দেখাতেই ভালো লেগেছে। সৌম্য হেসে উঠল। এদিকে ওদের হাসাহাসি শুনে বাড়ির লোকেরা মোটামুটিভাবে নিশ্চিন্ত হয়ে গেল, এ সম্বন্ধ পাকা। সৌম্য কফির কাপে চুমুক দিয়ে বলল, অন্তরা, যদি কিছু মনে না করেন তবে আমি একটু আপনার উর্বির সাথে আলাপ করতে চাই। অন্তরা কোনো কথা না বাড়িয়ে একটা কাগজে সোহমের ফোন নাম্বারটা লিখে সৌম্যের দিকে এগিয়ে দিয়ে বলল, বন্ধু যখন বলেছি তখন আশা করব বন্ধু আমার বিশ্বাসের অমর্যাদা করবে না। সৌম্য ফোন নাম্বারটা সেভ করতে করতে বলল, নিঃসন্দেহে। সৌম্য এবং অন্তরার গোপন আঁতাতের ব্যাপারে কেউ বিন্দু বিসর্গও জানল না। এদিকে সৌম্যও বলে দিয়েছে বছর দুয়েক পর বাড়ির কাছাকাছি পোস্টিং পেলে তবেই বিয়ে করবে। দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। সৌম্যের পরিবারের সাথে এবং সৌম্যের সাথে অন্তরাদের একটা সহজ সম্পর্ক গড়ে উঠেছে। ইতিমধ্যে সোহম একটি কলেজের প্রফেসর হিসেবে নিযুক্ত হয়েছে। এবার আর কোনো বাধা রইল না। অন্তরা খুশির খবরটা সৌম্যকে ফোন করে জানাতেই সৌম্য বেশ গম্ভীর স্বরে বলল, সোহম আমাকে জানিয়েছে অন্তরা, কিন্তু আমার কয়েকটা কথা ছিল তোমার সাথে। তোমাকে ভালো লেগে গেছে আমার। আমি আসছে বুধবার তোমার সাথে একটু দেখা করতে চাই। অন্তরার বুকের ভেতরটা কেঁপে উঠল সহসা। সৌম্য ওকে ঠিক কি বলবে ভেবে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। তীরে এসে তরি ডোবাবে না তো? ভীষণ টেনশনে পড়ে সোহমকে ফোন করে ফেলল অন্তরা। কিন্তু সোহমের নির্লিপ্ত ব্যবহার ওকে বিস্মিত করল। খুব অভিমানে অন্তরা বলল, তোমার এটাকে কোনো সমস্যা বলেই মনে হচ্ছে না বলো?
এক তো সব দায় আমার ঘাড়ে চাপিয়ে এই 2 বছর ধরে নিশ্চিন্তে প্রেম করলে, আর এখন সৌম্য যদি মেঁকে বসে। তোমার জীবনে কি টেনশন বলে কোনো বস্তু নেই? সোহম হালকা সুরে বলল, সৌম্যের সাথে বন্ধুত্ব করতে আমি বলেছিলাম? তুমি তো তার প্রশংসায় পঞ্চমুখ। আরও জেলাস সোহম? আমার ওসব জেলাস ফেলাস ফিল করার টাইম নেই অন্তরা। যাকগে, রাখছি। দেখো সৌম্য কি বলে। ফোন কেটে দিয়ে অন্তরা খুব বিচলিত হয়ে পড়ল। সোহমের কথাগুলো কেমন যেন শোনালো। অন্তরা আবার সৌম্যকে ফোন করে জানিয়ে দিল যে ও দেখা করতে পারবে না। এবার যা হওয়া সবার সামনে হবে, আর লুকোচুরি নয়। তাই অন্তরা ওই বুধবারই সৌম্যকে বাড়িতে এসে কথা বলতে বলল। সৌম্য অবশ্য এ প্রস্তাবে অরাজি হলো না। সত্যি তো, এবার আসল কথা সবার জানা দরকার। সৌম্য আর লুকোচুরি খেলতে পারছে না। অন্তরার বাড়িতে আজ বিশেষ ব্যবস্থা। হবু জামাই আসছে পাকা কথা বলতে, সঙ্গে মা বাবা। ব্রতিনবাবু বেশ খুশি, অবশেষে কন্যাদায় থেকে মুক্ত হতে চলেছেন। রিটায়ার করার আগে একমাত্র মেয়ের বিয়ে দেবার ইচ্ছেটা পূরণ হতে চলেছে। সৌম্য ওর বাবা, মা এবং কাকুকে নিয়ে উপস্থিত। অন্তরা সকলের সামনে এসে বসল। টেনশনে সারা শরীরে তখন নোনতা জলের বন্যা বইছে। ভীষণভাবে চমকে দিয়ে সৌম্য বলল, এবার আমি বিয়ের জন্য একেবারে প্রস্তুত। সামনের মাঘ মাসে বিয়ের ডেট ফাইনাল হোক। অন্তরা করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল সৌম্যের দিকে। ও যে এমন বিট্রে করবে তা অন্তরা ভাবতেও পারেনি। মানুষকে কি বিশ্বাস করা এতই অপরাধ? এদিকে 2 বাড়ির মধ্যে মিষ্টিমুখ করা শুরু হয়ে গেছে। সৌম্য আবার বলল, আসলে ব্রতিন কাকুর সাথে বাবার এত হৃদ্যতা, তাই ভাবলাম কুহিলির সাথে আমার বিয়ের খবরটা এখানে এসে একবার না দিলেই নয়। এই 2 বছর এত ভালো সম্পর্ক গড়ে উঠেছে তোমাদের সাথে। অন্তরা এবং ওর বাড়ির সকলের মুখ আর বন্ধ হচ্ছে না, হাঁ হয়ে আছে। ব্রতিনবাবু একটা মিষ্টি তুলে প্রমোদ কাকুকে খাওয়াতে গিয়েও সেটা প্লেটে রেখে কিছু একটা বলতে যাবেন, তখন সৌম্য আবার বলে উঠল, আসলে কুহিলিকে আমি অনেক দিন ধরেই পছন্দ করি, কিন্তু ওর কাছ থেকে সম্মতি না পাওয়াতে এই সম্বন্ধে রাজি হয়েছিলাম। কিন্তু যখন শুনলাম অন্তরাও একজনকে মন দিয়ে রেখেছে, মনে মনে বেশ হালকা বোধ হলো। আমিও সময় পেলাম। ফাইনালি কুহিলি আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। ব্রতিনবাবু, শালিনী দেবী ও অন্তরার জেঠু জেঠিমা সকলেই অবাক হয়ে তাকিয়ে রইলেন। ব্রতিনবাবু বললেন, অন্তরা মন দিয়ে রেখেছে মানে? কাকে? কই, আমরা তো কেউ জানি না। আমি সেই। পরিচিত কণ্ঠস্বরে চমকে উঠল অন্তরা। সোহম, তুমি এখানে? সৌম্য বলল, আমি ওকে আসতে বলেছিলাম। ব্রতিনবাবু খানিকটা উত্তেজিত হয়েই বললেন, এসবের মানে কি? এখানে কি কোনো নাটকের মহড়া চলছে নাকি? সৌম্য বলল, ভাগ্য করে এমন জামাই পাচ্ছেন ব্রতিন কাকু। নিজেকে অন্তরার যোগ্য করে তুলতে বছর 2 সময় লেগে গেছে ওর। কিন্তু তাতে কি, একজন অধ্যাপককে মেয়ের জামাই হিসেবে ভাবতে নিশ্চয়ই আপনার মন্দ লাগবে না। তারপর সোহমের দিকে তাকিয়ে বলল, কি সোহম, এবার তো বুক চিতিয়ে অন্তরাকে সবার সামনে বিয়ের প্রস্তাবটা দেয়াই যায় নাকি? অন্তরা চোখ জলে ভেসে যাচ্ছে। ব্রতিনবাবু ওকে কাছে টেনে নিয়ে বললেন, পাগলি মেয়ে, এটা আগে বলা যেত না? শালিনী দেবী এবার মুখ খুললেন। কি করে বলবে শুনি? তোমার যা মেজাজের শ্রী, কিছু শোনার আগেই যেমন হুঙ্কার ছাড়ো, তাতে আর কিছু বলার সাহস জুগিয়ে ওঠা যায় না যে। ব্রতিনবাবু ভুরু কুঁচকে বললেন, আমি কি এতই ভয়ঙ্কর? এত ভয়ঙ্কর মানুষ প্রেম করে বিয়ে করতে পারে? এই প্রথম বাবার কণ্ঠে রসিকতার স্বর শুনে অন্তরার চোখে জল নিয়েই হেসে উঠল। তারপর সৌম্যের দিকে তাকিয়ে বলল, সত্যি সৌম্য, কিভাবে যে তোমাকে ধন্যবাদ দেব। সৌম্য বলল, আমি তো শুধু তোমার একজন ভালো বন্ধু হয়ে তোমাকে মনের মানুষের সাথে মিলিয়ে দিতে চেয়েছি, কিন্তু বন্ধুকে ধন্যবাদ দিয়ে তুমি বন্ধুত্বের শর্তভঙ্গ করলে। এটা কি ঠিক হলো? অন্তরা জিভ কেটে বলল, ওকে, ধন্যবাদ উইথড্র করলাম। সারা বাড়িতে খুশির আলো ছড়িয়ে পড়েছে। সবাই সবার সাথে কথা বলায় ব্যস্ত। অন্তরা সুযোগ বুঝে সোহমের পাশে দাঁড়িয়ে বলল, তলে তলে এত? তাই সেদিন অমন করে কথা বললে, তাই না? সোহম মুচকে হাসল। অন্তরা আবার ওকে একটা আলতো ঠেলা মেরে বলল, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার কি শাস্তি জানো? কি শুনি? কালকে ছুটির পর রেস্তোরাঁতে খাওয়া, এবং সেটা স্পন্সর করবে তুমি। সোহম মাথা নিচু করে বলল, হবু বইয়ের দেওয়া শাস্তি মাথা পেতে নিলুম।
আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।